সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তে 2 দিনে 2 বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ। শারজিস ও হাসনাতের স্ট্যাটাস সংবিধান কারো বাপের না। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, যা জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হন, মন্তব্য নুরুল হক নূরের। 5 কিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার দাবি বিজিবির, যা বলল বিএসএফ। বাগেরহাট বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সীমান্তে 2 দিনে 2 বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ। সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে একদিনের ব্যবধানে 2 বাংলাদেশিকে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে সাইদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন উপজেলা গামাইতলা গ্রামের মোহাম্মদ জয়নাল আবেদিনের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ তাকে গুলি করে। পরে 28 ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের বুকে ও পেটে 2টি গুলি লেগেছে। ময়না তদন্তের পর জানা যাবে কি ধরনের বুলেট শরীরে লেগেছে। 28 বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, 193 বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 1209 এর কাছ থেকে আনুমানিক 20 থেকে 22 গজ ভারতের অভ্যন্তরে গামারিতলা নামক স্থানে এক বাংলাদেশি সুপারি নিয়ে চোরা কারবারের উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় 193 ব্যাটালিয়ন বিএসএফ এর করাইগড়া ক্যাম্পের টহল দল চোরা কারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলি লাগে বলে গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায়। আগের দিন মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাটের পর এবার উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় জহুর আলী নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও সীমান্তের ওপারের ভারতীয় লোকজন তাকে হত্যা করেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। হত্যার পর ওই ব্যক্তির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। শারজিস ও হাসনাতের স্ট্যাটাস সংবিধান কারো বাপের না। সংবিধান কারো বাপের না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পোস্টে এই মন্তব্য করেন তারা। হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলম তাদের পোস্টে বলেছেন, 1972 সালের সংবিধান প্রণয়ন কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে ভোট পেয়েছিলেন। বংশগত আর রক্তের বড়াই দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের যে অসম সুবিধা দেয়া হতো, আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানদের সেরকম অসমভাবে মুজিববাদী সংবিধানের পক্ষে দাঁড়াতে দেখা যাচ্ছে। তারা বলেন, যে কমিটি এই 72-এর সংবিধান করেছে, সে কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে তারা ভোট পেয়েছিলেন। 72-এর সংবিধানকে কবর দেওয়ার কথা গ্রহণযোগ্য নয়। 1972 সালে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের সন্তানদের এমন বিবৃতির একটি স্ক্রিনশটও যুক্ত করেন তারা দুজন। এর আগে গত শনিবার এক বিবৃতিতে 1972 সালে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের সন্তানেরা জানিয়েছেন, 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়া বা কবর দেওয়ার মতো কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কথা মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের শহীদ ও সংবিধান প্রণয়নের সাথে যুক্ত মানুষের সর্বোপরি দেশের জনসাধারণকে অবজ্ঞা করার শামিল। 72-এর সংবিধান নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, যা জানালেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের 7ই জানুয়ারি আওয়ামী লীগের শাসন আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কিন্তু সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদলের আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের আধিপত্যের পতন ঘটে। তারপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার রাতে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হন, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি নুরুল হক নূর বলেছেন, গত 50 বছর নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি। আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি। একটা জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসাবে আজকে এ সরকার 3 মাসের জন্য নির্বাচন পরিচালনার সরকার নয়। এ সরকার দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। 5 কিলোমিটার ভূখণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার দাবি বিজিবির, যা বলল বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার মধ্যবর্তী বাগদা ব্লকের রণঘাট গ্রাম সংলগ্ন কোদালিয়া নদী বরাবর 5 কিলোমিটার এলাকা বাংলাদেশ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এমন দাবি করেছে। তবে এ বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা বলছে খবরটি ভিত্তিহীন। বুধবার বিবাদপূর্ণ ওই এলাকা ঘুরে দেখা যায় পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, তবে এলাকা জুড়ে চাপ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত ও নদী বরাবর এলাকা নিজেদের দাবি করে নিয়মিত মাইকিং করছে বিজিবির দাবি রণঘাট এলাকায় শুধু কোদালিয়া নদী নয়, নদীর পরেও অন্তত 400 মিটার এলাকা বাংলাদেশের ভূখণ্ড। তাই এই এলাকা থেকে ভারতীয়দের সরে যাওয়ার আবেদন জানাচ্ছে তারা। একই সঙ্গে নদী ও নদী সংলগ্ন একাধিক পুকুর যেহেতু বাংলাদেশের, তাই ভারতীয় নাগরিকদের নদীতে পুকুরে গোসল করা কিংবা মাছ ধরার ক্ষেত্রেও নিষেধ করে মাইকিং করছে বিজিবি। স্থানীয় বিশ্বজিৎ বিশ্বাস বলেন, সীমান্তের রণঘাট এলাকার এই অংশে কাঁটাতার নেই, সীমান্তের ওপারেই নদী। তার দাবি, বিগত 50 বছর ধরে ওই এলাকায় কোদালিয়া নদী তারা ব্যবহার করে আসছেন। তাদের ধারণা ছিল সীমান্ত নদীর মাধ্যমে বিভক্ত। তিনি জানান, নদীর পারে যে সীমানা পিলার ছিল সেই পিলার সম্প্রতি বিজিবি তুলে নিয়েছে। ভারতীয় কৃষক সৌমিত্র সাঁতরা বলেন, ভারতের যে অংশ বিজিবি বাংলাদেশের ভূখণ্ড বলে দাবি করছে সেই অংশে অন্তত 700 থেকে 800 বসতবাড়ি রয়েছে। সীমান্তের এই অংশে এবং সীমান্তের 0 পয়েন্ট এলাকায় ভারতের চাষবাসের জমি রয়েছে। বিজিবির এমন ঘোষণা এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে মাইকিং এর মধ্যে বিজিবির ভূখণ্ড দাবির বিষয়টি সীমাবদ্ধ। এদিকে নদী বা নদীর সংলগ্ন সীমান্ত এলাকায় বাড়তি বিজিবি বিএসএফ এর উপস্থিতি চোখে পড়েনি। বাগেরহাট বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত 20। বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাউর গ্রামে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে মোল্লা মোস্তাফিজুর রহমান ও শেখ রুহুল আমিন গ্রুপের মধ্যে কয়েক দফা হামলা হয়। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটিত হামলায় নারীসহ 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনকে বাগেরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় শেখ রুহুল আমিন সহ তার 8 ভাইয়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিএনপির বিবাদমান 2 গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হামলায় উভয় গ্রুপের গুরুতর আহতের মধ্যে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন অনেকেই।